দীর্ঘদিন পর আমরা এই ধরনের একটা আয়োজন করতে পেরেছি বলে আমি যারা আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। দীর্ঘদিন পরে আমরা সবাই একত্রিত হয়ে একটি ভালো সময় পার করলাম, আমাদের শারীরিক মানসিক দুই দিক থেকে আমরা উৎফুল্ল হলাম। আর অ্যাকচুয়ালি কি এটা আমাদের একটা নিয়ম ছিল, কিন্তু আগে আপনারা জানেন যে আমরা প্রতি বছরই এই ধরনের ম্যাচ আয়োজন করতাম, কখনো জাতীয় দলের সাথে, কখনো আমাদের নিজেদের মধ্যে। তো এটা দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধ থাকার কারণ আছে, আমি তো কয়েকবারই বলেছি এক কথার কথা, যে চলচ্চিত্রের আসলে যে খরা, সেই খরার মধ্যে আসলে এক একজন এক এক জায়গায় তো ছড়িয়ে ছিটিয়ে গেছে। কেউ হয়তো এই পেশা ছেড়ে অন্য কোনো পেশায় চলে গেছে, যার এখনও হয়তো কিছু টুকটাক কাজ আছে সে হয়তো জড়িত আছে, বা যে হয়তো একই ধরনের কাজ অন্য কোথাও করতে, যেমন আমি ধরেন আমি তো চলচ্চিত্রে কাজ করতাম, এখন নাটকের কাজগুলো করি, সিঙ্গেল নাটকগুলো আমি প্রচুর করি, সিরিয়ালগুলো করছি। তো এইভাবেই আর কি। তো দূরে দূরে থাকার কারণে অনেকের সাথে দেখাও হতো না, সৌহার্দ্য বিনিময় হতো না। আজকের এই আয়োজনটা সবাইকে একসাথে কাছে এনেছে, সবার সাথে সবার দেখা হয়েছে, সৌহার্দ্য বিনিময় হয়েছে, একটা সুন্দর পরিবেশ হয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। হলগুলো বন্ধ হচ্ছে গেলে সিনেমার কারণে ল্যান্ড ভ্যালুয়েশন যে হারে জমির দাম বাড়ছে, আগে 10 কাঠা জমির উপরে বা 1 বিঘা জমির উপরে একটা সিনেমা হল ছিল, সেই জমিটার হয়তো অন্য কিছু করলে হয়তো বড় জোর আপনি 40-50 টাকা পাইতেন মাসিক ইনকাম। এখন ওইখানে একটা মাল্টি স্টুডেন্ট মার্কেট করলে আপনার ইনকামটা কত, সেই ইনকামটাকে একটা সিনেমা হল দিতে পারে? এই যে ল্যান্ড ভ্যালুয়েশনের যে এই যে এত ঊর্ধ্বগতি, মানুষ স্বাভাবিক সবসময় তার লাভই দেখবে। যখন সে দেখলো চলো সিনেমা চালায় আমি পাই মাসে 1 লাখ, তাহলে আমি এখানে মার্কেট করলে প্রতি মাসে যদি এক একটা দোকানের ভাড়া যদি 20,000 টাকা করে পাই, 100 দোকান করলে পাবো আমি 20 লাখ। তখন তো সে ওদের দিকে ঝুঁকছে। এটা তো একটা কারণ আছে। তারপরে কারণটা হচ্ছে যে চলচ্চিত্রের ব্যবসাটা খুব কমে গেছে। আর হল মালিক যারা ছিলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, সবাইকে না, কিছু কিছু হল মালিক ছিলেন, তারা তো তাদের হলে কোনো সংস্কার করেনি। আমি বিভিন্ন সময় মফস্বল অনেক হলে গেছি, ভাই বেঞ্চের মধ্যে ছবি দেখতে দিছে, মানে চেয়ারটা ভাঙে গেছে, চেয়ারটা বানানো একটা বেঞ্চ বসাই দিছে ওখানে, কখনো মাদুর বসাই দিছে, সেকেন্ড ক্লাস যেটা আমরা বলতাম ঢাকা শহরে সেকেন্ড ক্লাস, ওইখানে থার্ড ক্লাস, ওইখানে তারা মাদুর বিছাই দিছে, তারা ওইখানে পাটি বিছাই দিছে, ওখানে বসে দেখতেছে মানুষ। ফ্যান নাই, ঘামতেছে, গামছা দিয়ে মুছতেছে, রুমাল দিয়ে মুছতেছে। তো এই ধরনের পরিবেশে আপনি দর্শককে কয়দিন আটকে রাখতে পারবেন এই আজকের এই দুনিয়ায়? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর সাকিব খান সাহেব নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে হি ইজ দ্য অনলি ওয়ান, অ্যান্ড এটা দীর্ঘদিন যাবত এটা এস্টাবলিশড। সো তার ছবিতে পাবলিক সাকিব খানকে দেখতে যায়, এটা সত্যি কথা। ছবি কী হইলো না হইলো, কে কী করলো না করলো, দ্যাট ইজ নট দেয়ার ম্যাটার। দ্য ম্যাটার ইজ তারা সাকিব খানকে দেখতে যাচ্ছে, সাকিব খানকে চাচ্ছে, এবং সাকিব খান নিজেকে ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন সময় বিভিন্ন ভিন্ন গল্প চরিত্রে তাকে উপস্থাপন করছেন, নিজেকে তিনি ওভাবে গড়ে তুলেছেন, তৈরি করে তিনি আসেন চলচ্চিত্র ওই প্রোডাক্টটাতে কাজ করতে। সো ভালো। আমি যদি ছবি গল্প হয় তার মধ্যে একটির গল্প আমি জানি, সেটা খুব ভালো গল্পটা, এটা হচ্ছে প্রিন্স। ওটা গল্পটা আমি শুনেছি, ভালো লেগেছে আমার গল্পটা। এরকম গল্পগুলো ভালো লাগে। সালমান ভাইয়ারা দেখিনি, আমি মান্না ভাইয়ারা দেখেছি। অনেক বড় শিল্পী মান্না ভাই, অনেক জনপ্রিয় শিল্পী মান্না ভাই, অনেক অনেক ব্যবসা সফল ছবির নায়ক মান্না ভাই। আমি তার এরা দেখেছি, আমি পরবর্তী আমার সাকিব খান এরা দেখছি। মান্না ভাই 24 ঘন্টা ফুল টাইম একজন ফিল্ম পার্সন ছিলেন। 24 ঘন্টায় তিনি 3 থেকে 4 ঘন্টা হয়তো বিশ্রাম নিতেন, মানে ঘুমাতেন, বাকি সময়টা তিনি চলচ্চিত্র নিয়ে ভাবতেন। তিনি বাংলাদেশে আপনি ধরেন এই যে ক্রিকেট খেলা হয় ওয়ার্ল্ড কাপ, ফুটবল খেলা হয় ওয়ার্ল্ড কাপ, ইউরোপিয়ান কাপ, এশিয়া কাপ, তিনি এগুলো জানতেনই না কোথায় কী হচ্ছে, মাথায়ও তার কোনো ছিল না। তারা জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারতো না। সে একটা জিনিস জানতো, সেটা চলচ্চিত্র চলচ্চিত্র চলচ্চিত্র, আর কিছু। আর সাকিব খান সাহেব প্রচণ্ডভাবে চলচ্চিত্রপ্রেমী। তার কথাটা হচ্ছে যে চলচ্চিত্রে আমাকে টিকে থাকতে হবে প্রচণ্ড পরিশ্রম এবং আমার একাগ্রতা দিয়ে। সেটা সে করতে পেরেছে, এবং করতে পেরেছে বলে আজকে দীর্ঘদিন যাবত ওই জায়গাটায় আছে।